আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নীর রুমে এসে দেখে নওয়াজ বিছানায় হেলান দিয়ে বসে আছে। পরনের শার্টের দুটো বোতাম খোলা, লোমযুক্ত বুক স্পষ্ট দেখা যাচ্ছে। নীরের কেমন ঘোর লেগে যাচ্ছে। নীর দৃষ্টি সরিয়ে ফেলল। বার দু এক ঢোক গিলে নওয়াজের পাশে দাঁড়ালো। নওয়াজ নীরের দিকে একটি প্যাকেট এগিয়ে দিল, গম্ভীর কণ্ঠে বলল, যে জিনিস দেখার বা ছুঁয়ে অধিকার শুধু আমার, আমি চাই না সে জিনিস অন্য কেউ দেখুক। তাই 10 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে আসো। নীর নিচের দিকে তাকালো। নানুমণির দেওয়া একটা মিষ্টি রঙের শাড়ি পরেছে। নানুমণি এত যত্নের শাড়ি দিয়েছেন যে নীর না পরে থাকতে পারেনি। এটা ঠিক যে শাড়ি পরে তার ভীষণ অস্বস্তি হচ্ছে, এমন না যে নীর শাড়ি পরতে করে না, কিন্তু আজ কেন জানি অস্বস্তি হচ্ছে। যে জিনিস পরে কমফোর্ট ফিল করো না সেটা কেমন পরতে যাও? শাড়ি পরে নিজের উন্মুক্ত পেট খোলা রেখে কারো বুকে আগুন জ্বালানোর চেয়ে শাড়ি না পরা ভালো। নীর নিচের দিকে তাকায়। কোমর থেকে শাড়ি কিছুটা সরে গিয়ে স্পষ্ট পেট দেখা যাচ্ছে। নীরের দুই গাল লাল হয়ে গেল। কেমন লজ্জাজনক ব্যাপার। নীর তো খেয়াল করেনি যে কখন এমন হলো। লজ্জায় মনে হচ্ছে মাথা কাটা যাচ্ছে। লজ্জা পাওয়ার মতো কোনো কাজ করিনি বা কোনো কথা বলিনি। যখন তোমার ওষ্ঠ ডুবাবো, তোমার নেশায় মত্ত হব, তখন না হয় লজ্জা পেয়ে নিও। অবশ্য তুমি তো লাজুক লতার ন্যায় ছুঁয়ে দেওয়ার আগেই লুটিয়ে পড়ো। নীর কিছু বলে না, হাত পা অনবরত কাঁদছে। এই লোক কি বলতে কি বলছে, লোকটাকে বুঝে না যে নীর লজ্জা পাচ্ছে, নীরের অস্বস্তি হচ্ছে। এভাবে কেউ বলে? লোকটা আবার তাকে ইচ্ছে করে লজ্জা দিচ্ছে না তো? বদ লোক একটা। এখনো চেঞ্জ করতে যাচ্ছ না নাকি আমার সাহায্য লাগবে? সাহায্য লাগলে বলতে পারো। তোমায় ছোঁয়ার সুযোগ আমি মিস করতে চাই না। বলা মাত্রই নীর ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কেমন উল্টো পাল্টা কথা বলছে এই লোক, সব তাকে লজ্জা দেওয়ার বাহানা। নীর ফ্রেশ হয়ে 3 পিস পরে বেরিয়ে আসে। মুখে বিন্দু বিন্দু পানির কথা চিকচিক করছে। ছোটখাটো দেখে পিচ কলার ভীষণ মানিয়েছে। দ্রুত তৈরি হয়ে নাও, আজ বাসায় যাব আমরা। কোন বাসায়? তোমার দাদা শ্বশুরের বাসায়। দাদা শ্বশুরের বাসা শুনে চোখ মুখ কুঁচকে ফেলল। বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। বুকটা ধুক করে উঠল। সে বাসা তো শহরে, সেই বাসা যেতে হলে তো মা ও নয়নাকে ছেড়ে চলে যেতে হবে। বুকে কেমন কষ্ট হচ্ছে। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মাকে ছাড়াই প্রথম কোথাও যাচ্ছে নীর। মাকে ছাড়া কিভাবে চলবে? মায়ের কথা মনে হতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নীর, মন খারাপ করে না, আমরা আবার আসবো। আম্মার সাথে দেখা করব। তুমি প্রতিদিন ফোনে কথা বলবে। নীর ছলো ছলো চোখে নওয়াজের দিকে। নওয়াজ এগিয়ে এসে নীরের চোখের জল মুছে দেয়। আচ্ছা, নীর তো নওয়াজকে কিছু বলেনি। নওয়াজ নীরের মনের কথা জানে কিভাবে? প্রতিবার মনের কথা জেনে যায় কিভাবে? নীরের মনের কথা শুনতে পায় কি করে? বেশ কিছুক্ষণ পর নীর ও নওয়াজ বসার ঘরে উপস্থিত হয়। নীলিমা বেগমের কাছে গিয়ে বলে, আমি নীরকে নিয়ে আজ বাসায় ফিরবো। এতে রাতে যাস না বাবা। নানু ভাই, এত রাতে নতুন বউ নিয়ে যাইতে নাই। আর এখানে থাকলে কি সমস্যা? কয়েকটা দিন থাইকে পরে যাও। না নানু, আজ রওনা দিব। বলেই নীরের হাত ধরে সকলের থেকে বিদায় নিয়ে চলে এলো। কেউ বাধা দিল না, কারণ নওয়াজ একবার যা বলে তাই করে। বেশি চোরাচুরি করলে হিতে বিপরীত হতে পারে। তাই পরিস্থিতি হিসেবে নওয়াজকে যেতে দেওয়া হলো। কি করছেন আপনি? কিছু না, এতদিন পর আমায় মনে পড়লো। যেখানে আপনাকে ভুলে থাকার সাধ্য আমার নেই, সেখানে মনে পড়ার প্রশ্ন ওঠে কি করে? আপনাকে দেখার তৃষ্ণায় আমার চোখ দুটো তৃষ্ণার্ত নাজিফা। দিন দিন কবি হয়ে যাচ্ছেন। আপনার কেন মনে হলো যে আমি কবি হয়ে যাচ্ছি? প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। এই যে আপনি কবিদের মতো গভীর কথা বলছেন। তবে আমি তো প্রেমে পড়িনি, ভালোবেসেছি একজনকে, গভীরভাবে ভালোবেসেছি, যাকে ছাড়া নিজেকে কল্পনা করতেই কষ্ট হয়। এত বেশি ভালোবাসেন আমায়? তোমার প্রতি আমার ভালোবাসার কোনো সীমানা নেই। তুমি
আসলে আমাকে একলা করে ছেড়ে যেও না। আমি সব কিছু সহ্য করতে পারলেও তোমার অবহেলাকে সহ্য করতে পারবো না। সব সময় এভাবে ভালোবাসবেন তো? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই নাজিফা। তবে এই মন আর কাউকে দেওয়া সম্ভব হয়তো হবে না, চাইলেও কাউকে ভালোবাসা সম্ভব নয়। আচ্ছা, এত যে ভালোবাসেন, তবে যদি কোনোদিন আপনার না হই? সব চাও কি পূরণ হয় বলেন? হয়তো এক আকাশ পরিমাণ আক্ষেপ নিয়ে হারিয়ে যাব দূর আকাশে। আপনাকে না পাওয়ার যন্ত্রণাকে বুকের সাথে চেপে রাখবো। নাজিফার বুকে গিয়ে বিঁধল মেহেরাবের বলা প্রতিটি কথা। ছেলেটা তাকে এত কেন ভালোবাসে? আচ্ছা, কখনো তার জন্য ছেলেটা কোনো কষ্ট পাবে না তো? না, সে মেহেরাবকে কোনো কষ্ট পেতে দিবে না। প্রসঙ্গ পাল্টে বলল, শুনুন, বলুন, আপনার বলা প্রতিটা শব্দ শোনার জন্য আমি প্রস্তুত। 2-1 দিনের মধ্যে ফিরে আসবো। দেখা করতে হবে আমার সাথে, আগেই বলে দিলাম। ঠিক আছে, ভালোভাবে থাকবেন। আরেকটা কথা, কি? সব সময় আমার হয়ে থাকবেন। ভালোবাসি। নাজিফা হাসল। মেহেরাবের ভালোবাসি শুনে কেমন কাঁপুনি ধরল। লজ্জায় গালে লাল আভা ফুটল। ঠুস করে কল কেটে দিল। কাঁধে কারো হাত অনুভব হতেই ভয় চোখ বড় করে ফেলল। ঢোক গিলল। এখন তো ছাদে আসবে না কেউ। রাতের বেলা কেউ ছাদে আসে না। তবে কে? নাজিফা পেছন ফিরে তাকায়, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তোর জন্য ভয় পেয়েছি। চুন্নি, আমি ভয় পেয়েছি? তুই আমার কথা শুনেছিস, তাই না? তুমি প্রেম করলে দোষ না, আমি শুনলেই দোষ। এটা ঠিক না। চুপ কর। উচিত কথা বললেই চুপ কর। বলেই আফরা এক দৌড় দেয়। নাজিফা তার পিছু নেয়। একবার আফরাকে হাতে পেয়ে নি, খবর আছে। গাড়ি চলছে আপন গতিতে। নওয়াজ নিজের মতো ড্রাইভিং করছে। বার কয়েক নীরকে জিজ্ঞেস করেছে যে ঠিক আছে কিনা, কিন্তু নীর শুধু হু হ্যাঁ ছাড়া কিচ্ছু বলেনি। কিন্তু নীরের তো ভেতরে কেমন লাগছে, মনে হচ্ছে পেটের মধ্যে যুদ্ধ চলছে। এই এত সময় 2 নলা ভাত খেয়ে পার করেছে নীর, তার উপর আবার জার্নি করতে হচ্ছে, যা নীর একদম পারে না। গাড়িতে উঠলেই মাথা কেমন ঝিম ধরে, কেমন কেমন লাগে। এই যে এখন মনে হচ্ছে সবকিছু মুখ দিয়ে কলকল করে বেরিয়ে আসবে। মাথা প্রচুর ব্যথা করছে, সাথে চোখ ব্যথা তো একদম ফ্রি। বেশ কিছুক্ষণ পর নিজেকে ধরে রাখতে পারল না নীর। জানালা দিয়ে গড়গড় করে বমি করে দিল। নওয়াজ গাড়ি ব্রেক করলো। তুমি ঠিক আছো নীর? নীর চোখের ইশারায় বুঝলো ঠিক আছে। নওয়াজ বের হয়ে চলে গেল পানি আনতে। কিছুক্ষণ পর পানির সাথে কিছু খাবার নিয়ে এলো, সাথে ঔষধ নিয়ে এলো। এগুলো খেয়ে নাও। এই খেয়ে ওষুধ খেয়ে নাও, আরাম লাগবে। নীর হু হ্যাঁ ছাড়া কিছু না করেই খাবারগুলো খেয়ে নিল। ওষুধ খেয়ে কিছুটা খাবার নওয়াজের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনিও খেয়ে নিন। আমি ঠিক আছি। অল্প করে খেয়ে নিন, খেলে ভালো লাগবে। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। একটু কিছু খেয়ে ড্রাইভিং করায় মনোযোগ দিল। পুরো রাস্তা নির্ঘুমে পার করলো। যদিও মাঝে বমি করেছে, করবেই তো, এত পথ তো কখনো পাড়ি দেওয়া হয়নি। নওয়াজ ড্রাইভিং করার মাঝে মাঝে বারবার নীরের দিকে তাকালো। ভাবতে লাগলো কিভাবে কেমন করে সৃষ্টিকর্তা নীরকে তার বউ হিসেবে দিয়ে দিল। এই নিষ্পাপ মেয়েটা আজ থেকে তার বউ ভাবতেই অন্যরকম অনুভূতি হলো। তবে কিছু একটা আছে এই মেয়ের মাঝে, যেটা তাকে টানে, ভীষণ টানে। অবশেষে বাড়িতে পৌঁছে গেল তারা। নওয়াজ নীরকে ডাক দিল। নওয়াজ নীরের হাত ধরে বাসায় প্রবেশ করলো। জোহরা দরজা খুলে দিল। বসার ঘরে বসে পান চিবুচ্ছেন আঙ্গুরা বেগম। নাতিকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। তবে নীরকে দেখে অবাক হলেন। নওয়াজের দিকে প্রশ্ন ছুড়লেন, এটা যে নওয়াজ, এই মেয়ে কি হয় তোমার? এত রাতে তুমি একটা মেয়ের সাথে? দাদু, ও হচ্ছে নীর, তোমার নাত বউ, তালুকদার বাড়ির বউ। মজা করার সময় পাও না তুমি? কে এই মেয়ে বলো? দাদু, আমি মোটেও মজা করছি না। আমার বউ নীর, আর তুমি জানো আমি মোটেও এমন মজা করব না। নওয়াজ নীরের দিকে তাকিয়ে বলল, নীর, ইনি হচ্ছেন আমার দাদু। নীর শুধু মাটির দিকে তাকিয়ে আছে, কেমন মাথা ঝিম ধরে আছে। মুখ দিয়ে চেয়েও কথা বের হচ্ছে না। জীবনেই প্রথম এমন চানি করা হলো। বমি করার ফলে মনে হচ্ছে ভেতরে সবকিছু শুকিয়ে আছে।
একদম অবস্থা খারাপ। তাও নিজেকে স্বাভাবিক রেখে আঙ্গুরা বেগমকে বলল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বলে আর কিচ্ছু বললেন না আঙ্গুরা বেগম। জোহরাকে উদ্দেশ্য করে বললেন, নতুন বউকে দাদু ভাইয়ের রুমে দিয়ে আসো। জোহরা দুদিকে মাথা কাত করে বলল, আচ্ছা দাদি, আমার লগে আহেন নতুন বউ। নীর এক পলক আঙ্গুরা বেগমের দিকে তাকিয়ে হাঁটা ধরল। নীরের মনে হচ্ছে এক মুহূর্ত এদিকে দাঁড়ালে নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাবে। তাই দেরি না করে পরপর কদম ফেলে জোহরার পেছনে চলতে লাগলো। তবে মনের মধ্যে ভয় ও অজানা অনুভূতি কাজ করছে। অজানা এক পরিবেশ, অজানা সকল মানুষ, নতুন সম্পর্ক। নীর কি পারবে সবকিছু ঠিকভাবে সামলে নিতে, নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে? নীরকে বিছানায় বসিয়ে জোহরা কেমন যেন লজ্জা পাচ্ছিল, বারবার নীরের দিকে তাকাচ্ছিল। নীরের বেশ অস্বস্তি হচ্ছিল নিজেকে সংযত রেখে। কিছু বলবে আপু? আয় হায় ভাবি, কি যে কন আপনি, আমারে জোহরা ডাকবেন আর আমি যাই, ভালো থাইকেন। বলেই জোহরা কেমন একটু লাজুক মাখা হাসি দিয়ে চলে গেল। নীর চোখ বুলিয়ে পুরো রুম দেখতে লাগলো। একদম গোছানো। রুমের একপাশে বিছানা, তার পাশেই পড়ার টেবিল এবং বুক শেলফ। মনে হচ্ছে নামাজ বই পড়ার অভ্যেস আছে। পাশেই একদম বড় জানালা। হুড় হুড় করে আসা দক্ষিণা বাতাসে পুরো রুমে একদম ঠান্ডা ভাব। নীর জানালার পাশে দাঁড়ালো। শীতের মধ্যেও বাতাস উপভোগ করতে লাগলো। কারো উপস্থিতি পেয়ে পিছনে তাকালো নীর। নিভ্র রুমে এসে একদম ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নূরকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে এসো নীর। নীর ভালো মেয়ের মতো ফ্রেশ হয়ে এলো। দেখতে পেল টি টেবিলের উপর খাবার সাজানো। নিভ্র পাশে বসে ফোনে কি যেন দেখছে। নীর কয়েক কদম ফেলে বিছানার দিকে এগিয়ে যেতে নিলেই গম্ভীর কন্দে শুনতে পেল, খাবার খেয়ে নাও। নীর চুপচাপ খাবার খেয়ে নিল। ভীষণ খিদে পেয়েছিল। মনে হচ্ছিল খাবার না খেলে মরেই যাবে। এতক্ষণ খালি পেটে ছিল। নতুন এক পরিবেশে কি খাবার চাওয়া যায় নাকি? তবে নীর মনে মনে নওয়াজকে ধন্যবাদ দিল। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। নওয়াজ নীরের দিকে তাকিয়ে থেকে বারান্দায় চলে গেল। ভাবতে লাগলো কেমন করে মেয়েটা তার সাথে জড়িয়ে গেল, সবচেয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। 5 বছর আগেও যখন বিয়ে নামক শব্দ শুনলে ঘৃণা হতো, আজ কিনা সেই ছেলে বিয়ে করে বউয়ের কথা ভাবছে। আসলে সৃষ্টিকর্তা কখন কি করেন সেটা বোঝা যায় না। তবে নওয়াজের সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, এবার যেন সব ঠিক থাকে। কারণ এবার নওয়াজ ভেঙে পড়লে আর নিজেকে সামলে নিতে পারবে না। ভোরের আলোতে ঘুম ভেঙে গেল নীরের। উঠে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে নিজের বাবার জন্য দোয়া করলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তো পড়ছেই। নিজেকে আজ খুব একা লাগছে। এক নিমেষেই তাকে ছেড়ে বাবা চলে গেল। এত দূর গেল যে চাইলেও তার বাবা তার মাথায় হাত বুলিয়ে দিবে না, আম্মা চান বলে ডাকবে না, নিজ হাতে খাইয়ে দিবে না। কেন তার সাথে এমন হলো? কেন আল্লাহ এত তাড়াতাড়ি বাবাকে তার কাছ থেকে নিয়ে গেল? কেন এত তাড়াতাড়ি সে এতিম হলো? কেন এত কষ্ট হচ্ছে তার? আজ যেন এই বাবাহারা মেয়েটার কান্না কেউ যত্নে মুছে দিচ্ছে না। আগে একটু কান্না করলে বাবা কি সুন্দর চোখের পানি মুছে দিতেন। চলতে গেলে হোঁচট খেলে শক্ত করে হাত ধরতেন। কই আজ যে এতটা পথ পাড়ি দিতে হলো, কেউ তো সেই বাবার মতো করে হাত ধরল না। আসলে বাবার মতো কেউ হয় না। বেশ কিছুক্ষণ পর আল্লাহর কাছে দোয়া করে নামাজ শেষ করলো। নামাজ শেষে পেছন ফিরে তাকাতেই ঘুমন্ত নামাজের দিকে চোখ পড়ল। এক পলক তাকিয়ে নিচে চলে গেল। ভাবি, এত বিহানে আপনি ঘুম থেকে উঠছেন কেন? আপনার কিছু লাগবো? আমার কিচ্ছু লাগবে না, আমি আপনার সাথে কাজে সাহায্য করি। আরে না না, কি যে কন আপনি, আমি নিজ হাতে মেলা কাম করতে পারি। তাও আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করছি। নীরের জোড়াজুড়িতে ক্ষান্ত হয়ে রাজি হলো জোহরা। নীরের দিকে তাকিয়ে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, দাদিরে আপনি এই চাটা দিয়ে আহেন। দাদির রুম রান্নাঘর থেকে বাইর হইলে ডাইন মরা। নীর চায়ের কাপ নিয়ে দাদির রুমের দিকে এগিয়ে গেল। দরজা হালকা ভেজানো ছিল। 2বার নক করতেই শুনতে পেল,
জোহরা চলে আয়। নীর গুটি গুটি পায়ে চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করলো। বিছানার উপর বসে কোরআন পড়ছে আঙ্গুরা বেগম। নীর সামনে গিয়ে বলল, দাদু আপনার চা। আঙ্কুরা বেগম চোখ তুলে তাকালেন। চোখে মুখের অবস্থা দেখে নীর বুঝতে পারল না যে রাগ হয়েছে নাকি খুশি হয়েছে। নীর কোনো কথা না বলে পেছন দিকে পা বাড়াতেই ঝাঁঝালো কণ্ঠে শুনতে পেল, এরপর থেকে জোহরাকে বলবে আমার জন্য চা নিয়ে আসতে, তোমাকে যেন আমার রুমের আশেপাশে না দেখি। নীর শোনা মাত্রই দুপা চালিয়ে রুম থেকে বের হয়ে গেল। চোখে জল চলে এলো। আজ পর্যন্ত এভাবে কেউ কথা বলেনি নীরের সাথে। চোখের জল মুছে রান্নাঘরে যেয়ে দেখলো জোহরা মোটামুটি নাস্তার সবকিছু তৈরি করে ফেলেছে। তাই নীর নিজের রুমে চলে গেল। দেখুন নওয়াজের বাবা, আমি আপনার কাছে কিছু চাই না, আপনি শুধু বিয়েটা মেনে নিন। না, এই বিয়ে আমি মানব না। সেই মেয়ের সাথে আমাদের কোনো দিক থেকেও মিলে নেই। মিল না থাক, এতদিন পর যে ছেলে বিয়ের জন্য তৈরি হয়েছে তাকে আপনার জন্য যথেষ্ট নয়? না, কোথায় আমার নওয়াজ আর কোথায় সেই মেয়ে? নওয়াজের সাথে কি এই মেয়ে যায়? তাছাড়া আম্মার সাথে আমার আগে থেকেই নওয়াজের বিয়ে নিয়ে কথা বলা ছিল, তুমি সেটা নিশ্চয় জানো। নীলিমা বেগম নিঃশ্বাস ফেললেন। এসব মানুষকে সহজে বোঝানো যায় না, হয়তো তারা বুঝতে চায় না। নিজেকে সংযত রেখে ঠান্ডা মাথায় বললেন, দেখুন, ছেলে আমার নিজে পছন্দে বিয়ে করেছে, এতে আমার কোনো আপত্তি নেই। আর মেয়ে হিসেবে যথেষ্ট ভালো, তাকে আমি আগে থেকেই চিনি। সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি তো আমি খুশি। বলেই নীলিমা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। এবার তিনি আর কোনো কথাই বলবেন না, কিন্তু বলতে ছেলে তার একদম যোগ্যপাত্র খুঁজেছে নিজের জন্য। ঘুম থেকে উঠে পুরো রুমে চোখ বুলালো নওয়াজ। ফ্রেশ হয়ে এসে তৈরি হলো অফিসে যাওয়ার জন্যে। নিজাম তালুকদার নির্দেশ, এখন তার সব কাজ নওয়াজকে দেখতে হবে। বড় বলে কথা, এর পাশাপাশি নওয়াজ নিজের বিজনেস শুরু করবে। নওয়াজ তৈরি হতে হতে নীর রুমে প্রবেশ করলো। গুড মর্নিং, কোথায় গিয়েছিলে? নীর ধীর কণ্ঠে দিল, নিচে গিয়েছিলাম। নীরের উত্তরে চোখ তুলে তাকালো নওয়াজ। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। না না, কোনো অসুবিধা হচ্ছে না। নওয়াজ নীরের কাছে গেল। আমি অফিসে যাচ্ছি, কোনো কিছুর প্রয়োজন হলে জোহরা আপাকে বলবে। আমি তোমার জন্য নাস্তা উপরে পাঠাচ্ছি। বলেই নওয়াজ নীরকে জড়িয়ে ধরল। ঠান্ডা কণ্ঠে বলল, খেয়াল রাখবে নিজের। বলেই চলে গেল নওয়াজ। নীর ঠাঁই দাঁড়িয়ে থেকে কিছু সময় অতিবাহিত করে রুম গুছিয়ে নিল। এর মাঝে জোহরা নাস্তা নিয়ে এলে নাস্তা করে গোসল করে নিল। গোসল শেষে বুকশেলফ থেকে সমরেশ মজুমদারের সাতকাহন গল্পের বইটা হাতে নিল। স্কুলে পড়াকালীন সময় থেকে নীরের বই পড়ার অভ্যেস। স্কুলে ও কলেজে ফ্রি টাইম পেলেই লাইব্রেরিতে গিয়ে বই পড়তো। বলা যায় বই পড়া নেশা ছিল তার, কিন্তু কলেজ শেষ করার পর আর বই পড়ার সুযোগ হয়নি। তাই আজ বই দেখে নিজেকে আটকে রাখতে পারেনি। প্রথমে ভেবেছিল নওয়াজের কাছ থেকে পারমিশন নিবে, কিন্তু নিজেকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। তাই বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে টের পায়নি নীর। বেলা 3টা বাজে। নীর চোখ ডলতে ডলতে উঠে বসলো। দাদি কি খেয়ে নিয়েছে? হ ভাবি, দাদি সবকিছু টাইম মতন করে, আপনিও খায়া নেন। তুমি খাবে না? আমি খাইয়া নিছি, দাদিরে খাওয়ন দিয়েই আমি দাদির লগে খাইয়া নিছি। নীরের কোনো কথা বাড়ালো না, নিজ মনে খেয়ে নিল। খাওয়া শেষে উঠতে গেলে পেছন থেকে শুনতে পেল, বাড়ির বউদের সব কিছু টাইম মতো করতে হয়, এটা এই বাড়ির নিয়ম। নিয়ম কেউ ভঙ্গ করুক এটা আমার পছন্দ নয়। নীরের চোখে পানি চিকচিক করে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, দাদি এমন আর হবে না আসলে। নীরের কথা শেষ না হতেই আঙ্গুরা বেগম বলে উঠলেন, আমার কথার পরিপ্রেক্ষিতে কেউ কথা বলুক আমার তা পছন্দ নয়। কথাটা বলেই আঙ্গুরা বেগম আর দাঁড়ালেন না, নিচের রুমে চলে গেলেন। পেছন থেকে ধীর কণ্ঠে নীর বলে উঠল, জি দাদি। তবে তিনি যেটা শুনেছেন সেটা কিনা জানা গেল না।
তবে তিনি সেটা শুনেছেন কি না সেটা জানা গেল না। সন্ধ্যাবেলা নিজাম তালুকদার, নীলিমা বেগম ও নাজিফা একসাথে তালুকদার ভিলায় চলে এলো। এতটা জার্নি করে সবাই বেশ ক্লান্ত, তাই নিজেদের মতো নিজেদের রুমে চলে গেল। তাই ঝটপট চা করে নিল। 2 কাপ চা সাথে কিছু খাবার নিয়ে হাঁটা ধরল নীলিমা বেগমের রুমের উদ্দেশ্যে। আসবো মনি? দরজা নক করে বলল নীর। আরে এসো এসো। নীর এগিয়ে গিয়ে টেবিলে চায়ের ট্রে রাখলো। নিজাম তালুকদার এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। বোঝা গেল তার মোটেও পছন্দ হয়নি নীরের রুমে আসা। নীর রুম থেকে বের হতে নিলেই শুনতে পেল, তোমার কোনো অসুবিধা হচ্ছে মা? কোনো অসুবিধা হলে আমাকে জানিও। না না, আমি ঠিক আছি। বলেই নীর রুম থেকে চলে গেল। সোজা রান্নাঘরে এসে আর 1 কাপ চা নিয়ে গেল নাজিফার রুমে। আসবো নাজিফা? আরে আপনি এত ফর্মালিটি কেন করছেন? আমার সাথে কোনো ফর্মালিটি চলবে না। আচ্ছা, চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ভাবি। ভাবি? নীর ডাকাটাই ভালো ছিল। আমি তো ভাবি ডাকবো, হাজারো হোক আমার হবু ভাতিজা ও ভাতিজির মাকে নাম ধরে ডাকবো নাকি? দেখ নাজু, যা দেখানো সবকিছু আপনার স্বামীকে দেখাইন ভাবি। আমি দেখতে চাই না, অন্যের হক আমি কেন মারবো? বলেই খিলখিল করে হেসে উঠল নাজিফা। নীর লজ্জায় লাল হয়ে গেল। ইস কি লজ্জা! আহারে, আমার ভাই তো ওই লজ্জা মাখা মুখ দেখলেই শেষ হয়ে যাবে। অবশ্যই এতে ভালোই হবে, তাড়াতাড়ি ফুপি ডাক শুনতে পাবো। নাজু তুই প্লিজ চুপ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি। বাই দ্য ওয়ে, হাউ ওয়াজ ইউর বাসরাত? নাজিফার প্রশ্নে লাজুক হাসল নীল। গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। চোখ তুলে এপাশ ওপাশ তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। নাজিফা নীরের কাণ্ডে হেসে উঠল। রাত 10টায়। নিজাম তালুকদার আগেই খাবার খেয়ে নিয়েছেন। আঙ্গুরা বেগম খাবেন না, তিনি প্রায় রাতেই খাবার খান না। শুধু খাবার টেবিলে খাবার খাচ্ছে নীর, জোহরা, নওয়াজ ও নাজিফা। খাবার খেতে খেতে নীর হঠাৎ হেঁচকি উঠে গেল। নওয়াজ দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। সেটা দেখে নাজিফা বলল, আহা কি ভালোবাসা! হ ভাই, দেখি ভাবির অনেক বলা পায়। দুজনের কথাই লজ্জায় মনে হচ্ছে শেষ হতে ইচ্ছে করছে নীরের। নওয়াজের দিকে তাকিয়ে দেখলো সে দিব্যি খেয়ে চলেছে, কোনো ভাবান্তর নেই, শুধু দুঠোঁট উচ্চারণ করলো। নাজিফা আর কোনো কথা বলার সুযোগ পেল না, নিজের খাওয়া মন নিবেশ করলো। ভাই তার একখানা, এবার শুধু বলেছে আবার কথা বললে নিশ্চয়ই বকা দিবে। খাবার শেষে নিভ্র হাত ধুতে চলে গেল। যেতেই ফের জোহরা বলে উঠল, ভাবি আপনি এত সরম পান কিনলে কে? তখন দেখি আপনার গালখানা একেবারে সরমে লাল হয়ে গেছে। আরে জোহরা, তোমার চোখে তো দেখি সেই লেভেলের পাওয়ার। তোমার ভাবির অনেক লজ্জার জন্য সন্ধ্যায় আমি শুধু বলেছিলাম। আর বলতে পারলো না নাজিফা। নীর খাবার রেখে তার মুখ ধরে ফেললো। নাচু, এটা কিন্তু ভালো হচ্ছে না, তুই চুপ থাক। কি হচ্ছে এখানে? নওয়াজের কণ্ঠে সবাই চুপ হয়ে গেল। নেফুরি তাদের দিকে তাকিয়ে আছে, মুখে গম্ভীরতা স্পষ্ট। এবার নির্ঘাত একটা ছাড়ি খেতে হবে। ভাইয়া কিছু হচ্ছে না। কিছু না হলেই ভালো। নীর খাবার শেষ করে উপরে এসো। বলেই নওয়াজ চলে গেল। নওয়াজ চলে যেতেই শোনা গেল, আহা আজ কেউ নেই বলে, না হলে আমাকেও কেউ বলতো নাফিসা খাবার শেষ করে ওপরে এসো। ইস কি পোড়া কপাল আমার। বলেই নাজিফা হাসতে লাগলো। জোহরা তাল মিলিয়ে হাসতে লাগলো। মূলত নীরকে একটু লজ্জা দিতে বলেছে। নীর লজ্জা মুখ নিয়ে হাত ধুতে চলে গেল। পরদিন সকালে ভার্সিটির গেট দিয়ে একসাথে হেঁটে চলেছে আফরা ও নাজিফা। এক ভার্সিটিতে পড়ে দুজন, অনার্স প্রথম বর্ষ। ক্লাস শেষ করেই বাড়ির পথে হাঁটছে দুজন। নাজিফার বাসা ভার্সিটি থেকে বেশি দূরে না, তবে আফরাদের বাসায় একটু দূর। নাজিফা নিজের বাসায় গলির সামনে আফরা থেকে বিদায় নিল। আফরা একটু সামনে যেয়ে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। বসে উঠে পুরো বাস জুড়ে চোখ বুলিয়ে শুধু বাসের লাস্টে কোনায় বসে থাকা এক ব্যক্তির পাশে খালি সিট পেল। লোকটির দিকে তাকিয়ে রাগে মুখ লাল হয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো সারা পথ দাঁড়িয়ে যাবে, তাও সেই লোকের পাশে বসবে না। কিন্তু বেশ কিছুক্ষণ পর দাঁড়াতে অসুবিধে হলে সেই জায়গায় বসে গেল। লোকটি তাকে দেখে বলে উঠল, আগেই বসতে পারেন।
আফরা চোখ মুখ কুঁচকে ফেলল, রাগী গলায় বলল, কেন? এখানে বসেছি বলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার সমস্যা হবে কেন? আমি আরও ভাবছি আপনার সৌভাগ্য হয়েছে বটে আমার সাথে বসতে পারে। আফটার অল আই অ্যাম সাচ এ হ্যান্ডসাম ম্যান। আরে আরে থামুন, নিজেকে বিশ্ব সুন্দর ভাবা বন্ধ করুন। বিশ্ব সুন্দর না হলে কি আর কেউ চোখ দিয়ে গিলে খায় নাকি? আফরা এবার বুঝে গেল আসল কাহিনী। বাসে ওঠার সময় যে এই লোকের দিকে তাকিয়েছিল তা এই লোক বুঝতে পারছে, তাই তাকে শোনাচ্ছে। নিজের কাজে নিজেই লজ্জিত হলো। কেন এত লোক থাকতে এই লোককেই দেখতে হলো আফরার? আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইল। খানিকক্ষণ পর শুনতে পেল, আই এম সরি। আফরা সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? আপনি ছাড়া আমার পাশে আর কেউ নেই, সুতরাং আপনাকেই বলছি। আফরা বুঝলো সেই ব্যক্তি কেন তাকে সরি বলছে, তাও যাচাই করতে বলল, সরি কেন বলছেন? আসলে সেদিন আপনি আমার পরীকে খাইয়ে দিয়েছেন, তাও আমি আপনাকে ভুল বুঝেছি। বাসায় যাওয়ার পর আসলে পরী আমাকে সব বলেছে। আমি সত্যি লজ্জিত। আফরা ঠোঁট গোল করে বলল, আমি সত্যি সরি বলছি। আপনি ভুলে যান সেই দিনের কথা। আগেই ভুলে গেছি, তবে আপনিও বাচ্চাকে একা রেখে কোথাও যাবেন না। ভুল হয়ে গেছে আমার। আসলে সেদিন পরীকে এক সাইডে বসিয়ে তার জন্য পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি নিয়ে এসে দেখি পরী নেই। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরীকে আপনার পাশে দেখে চিন্তায় না জানিয়ে আপনাকে কি বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে মিস্টার রাদীপ মাহমুদ। থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল পথযাত্রা শেষ হতেই চলে এলো গন্তব্য। আফরার বাসা চলে এলো। আফরা সিট ছেড়ে উঠে গেল। পেছন থেকে শুনতে পেল, ভালো থাকবেন মিস আফরা। আফরা একটু মুচকি হেসে চলে গেল। সেই হাসিতে কাউকে করে গেল মুগ্ধ। সেই হাসিতে হাসতে বাধ্য হলো কেউ। সন্ধ্যাবেলা গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে এলো নীর। আজ জহুরার শরীর ভালো না, বেশ মাথা ব্যথা, তাই শুয়ে আছে। কিন্তু এই সন্ধ্যাবেলা নিয়ম করে সবার চা তৈরি করতে হয় তা ঠিক জেনে গেছে নীর, তাই চটজলদি চা তৈরি করে নিল। বসার ঘরে নাসিফা ও নীলিমা বেগম বসেছিলেন। নাসিফা টিভি দেখছে এবং নীলিমা বেগম রাতের খাবারের জন্য সবজি কাটছেন। তাদের চা দিয়ে এক কাপ চা নিয়ে গেল আঙ্গুরা বেগমের উদ্দেশ্যে। রুমে নক করার আগে বেশ কিছুক্ষণ চিন্তা করে নক করলো। ভেতরে প্রবেশ করে শুনতে পেল, জোহরা, আজ আমার পা প্রচুর ব্যথা করছে, গরম পানির সেক দিলে ভালো হইতো। তুই কি একটু গরম পানি এনে দিবি? এই পায়ের ব্যথার জ্বালায় আর ভালো লাগে না। আঙ্গুরা বেগম কাত হয়ে শুয়েছিলেন, বিধায় তিনি নীরকে দেখেননি। জহুরা ভেবে এতগুলো কথা বলে দিলেন। নীর চাটা রেখে ওয়াটার ব্যাগে গরম পানি নিয়ে আসে, পায়ের উপর আলতো করে রেখে সেক দিতে থাকে। আরে জোহরা, এখন একটু মনে হয় পায়ের ব্যথা কমেছে, আরাম লাগছে বলেই আঙ্গুরা বেগম উঠে বসলেন। নীরকে পায়ের কাছে দেখে চোখ মুখ কুঁচকে ফেললেন। পরক্ষণেই প্রশ্ন ছুড়লেন, তুমি এখানে কি করছো? জোহরা কোথায়? দাদি, আসলে জোহরার মাথা ব্যথা, তাই আমি এসেছি। আঙ্গুরা বেগম কিছু বললেন না। পায়ের ব্যথায় একে কিছু বলতে চাইলেন না। নীর আঙ্গুরা বেগমের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতেই চোখ ছানা বড়া। মাত্র গোসল করে বের হয়েছে নওয়াজ। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনে শুধু ট্রাউজার। লোমযুক্ত বুক স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা বুকে পানির বিন্দুগুলো যেন চিকচিক করছে। নীরের কেমন যেন লাগছে। নীর দ্রুত চোখ সরিয়ে রুম থেকে বের হতে নিলেই পেছন থেকে জড়িয়ে ধরে নওয়াজ। ঠান্ডা হাতের স্পর্শে কেউ ওঠে নীর। কোথায় যাচ্ছ নীর? ছাড়ুন, যেতে দিন আমায়। নীরকে নিচের দিকে ঘোরাই নওয়াজ। নীরের গাল দুটো লাল হয়ে আছে, চোখের দৃষ্টি মাটিতে। আমার দিকে তাকাও নীর। নীর কিছু বলে না। কথাগুলো এমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার দিকে তাকাতে বলেছি। নওয়াজের কথায় নীর কেঁপে ওঠে। চোখ তুলে নওয়াজের দিকে তাকায়। নীর, এত লজ্জা পাচ্ছ যেন?
নামাজের ঠান্ডা কণ্ঠে কেমন শিরশির অনুভব হয় নীরের। পেটের ভিতর মোচড়া মুচড়ি শুরু হয়। নামাজ নীরকে আরও একটু নিজের সাথে জড়িয়ে নেয়, কোমর কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরের গলায় মুখ গুজে নিজের ঠোঁট ছোঁয়ায়, ঠোঁটের ছোঁয়ায় নীরের শরীরে শিহরণ হয়। নামাজ পরপর চুমু খায়। এত লজ্জা কেন পাও? আমি লজ্জা পাওয়ার মতো কিছু করেছি? বদ লোক একটা, জড়িয়ে ধরে আছে, চুমু খাচ্ছে, তাও বলছে যে লজ্জা পাওয়ার মতো কিছু করেছে নাকি। বলতে চেয়েও নীর কিছু বলতে পারলো না। এখন যদি এত লজ্জা পাও, তবে যখন গভীরভাবে ছুঁয়ে দিব তখন কিভাবে নিজেকে নিজে সামলাবে? ইস, এমন লাগাম ছাড়া কথা কেউ বলে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে নীরের। নামাজ নীরকে ছেড়ে দিল। তৈরি হয়ে নাও, বাইরে যাব আমরা। বলেই নিচে তৈরি হয়ে নিল নামাজ। রুম থেকে বের হয়ে নীর কথা মতো তৈরি গিয়ে নীলিমা বেগম থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। চোখ তুলে দেখতে পায় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে। ধীর পায়ে নামাজের কাছ থেকে এসে দাঁড়ায় নীর। কারো পায়ের আওয়াজে নামাজ চোখ তুলে তাকায়। বাহ, তুমি দেখি খুব পাংচুয়াল।